নমস্কার। আমার একজন বহুদিনকার পুরনো ফলোয়ার মধুবনী চ্যাটার্জি ম্যাডাম খুব রূঢ় বাস্তব কথা বলেছেন। আমি যেগুলো বলেছিলাম যে কিভাবে তাড়াতাড়ি মামলা করতে হয়, কিভাবে এগোতে হয়, কখন হাইকোর্টে যেতে হয়, কখন সাবঅর্ডিনেট কোর্টে এক্সপিডিয়েট দরখাস্ত করতে হয়, বা কিভাবে মামলা ট্রান্সফার করতে হয় এক কোর্ট থেকে অন্য কোর্টে, যে কোর্টে জজ নেই সে কোর্ট থেকে অন্য কোর্টে, বিভিন্ন রিমেডি আমি দিয়েছিলাম। মধুবনী চ্যাটার্জি লিখেছেন, ম্যাডাম ধন্যবাদ, সবকটা স্টেপই খুব খরচা সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ, এবং যতই আপনি শর্ট ডেট নেবার চেষ্টা করেন না কেন, আদার সাইড নেবার, লম্বা ডেট নেবার জন্য দাঁড়িয়ে আছে, একটা টাগ অপওয়ার্ড চলতেই থাকে, শর্ট লং শর্ট লং। মাঝখান থেকে লাভবান হয় পেশকাররা। কেন লাভবান হয়? যারা মামলা করেন রেগুলার তারাই জানবেন। সব কিছু ওপেনলি বলাটা ঠিক নয়। যাই হোক, আপনাদের মোটামুটি একটা আইডিয়া দিই মধুবনী চ্যাটার্জির কথা শুনেই, যে সত্যি খরচা সাপেক্ষ মামলা মোকদ্দমা, সত্যি খরচা সাপেক্ষ, এবং বলতে গেলে একটা জুয়া খেলা। অনেক সময় দেখা যায় যে ভালো মামলাও আপনি জিতে গেলেন, খারাপ মামলাও আপনি জিতে গেলেন, বা ভালো মামলাও আপনি হেরে গেলেন। কোনো গ্যারান্টি নেই। কোন জজ কোন পয়েন্ট কিভাবে নেবে, বা আপনার লয়ার কোন জজকে কিভাবে পয়েন্টটি বোঝাবেন, সেটা নির্ভর করে লয়ারের ওপর আর জাজের ওপরে। আমরা যারা লয়ার, যারা অভিজ্ঞতা সম্পন্ন লয়ার, প্রথমেই দেখি জাজের সাইকোলজি। জজ সাহেব কোনটা ভালোবাসছেন, লেন্দি হিয়ারিং করা না শর্ট হিয়ারিং করা, টু দ্য পয়েন্টে হিয়ারিং করা নাকি ইন ডিটেলস হিয়ারিং করা। কিছু কিছু টেকনিক আছে যেগুলো আমরা বুঝতে পারি। হিয়ারিংটা সেইভাবেই করতে হয়। তখন অনেক সময় জজ নিতে চাইছেন না মামলা, বা ডিটেলসে শুনতে চাইছেন না, বা সেদিনকার মতো তিনি চাইছেন না শুনতে। আপনি ভাবছেন অনেকগুলো রেট হয়েছে, জজকে জোর করে শোনাই, জজ সাহেবদেরকে, আমার অ্যাডভোকেট বাবুকে বলি যে আপনি শুনিয়ে মামলাটা আজকেই শেষ করুন। ভুলেও এগুলো করবেন না। কারণ আমরা যতই আইন জানি, জজ সাহেব কিন্তু একটা চেয়ার হোল্ড করে আছেন, রায়টা তিনিই দেবেন। কিছু কিছু টেকনিক আপনাদের বলে দিই আজকে। কোনোদিন জজের মুখের ওপরে কথা বলবেন না, এমন কিছু করবেন না যাতে জজ আপনার উপর অফেন্ডেড হন। আপনি হয়তো খুব জ্ঞানী, আপনার জ্ঞান প্রচুর, নলেজ প্রচুর, কিন্তু এই নলেজ বা জ্ঞান যখন দেখবেন জজ সেটা নিচ্ছে না, তখন জোর করে তাকে শো করাবেন না। তাহলে কিন্তু মামলাটা যেটা জিতছেন সেটা হয়তো নাও জিততে পারেন। সবসময় জজ সাহেবদের সাইকোলজি বুঝে চলুন, তারা কি চাইছে, মামলাটিকে আদৌ তারা শুনতে চাইছেন না তারা চাইছেন পরে কোন দিন শুনতে। এই জিনিসগুলো ছোট ছোট জিনিস, কিন্তু মামলা ভালোভাবে করার জন্যে বা জেতার জন্যে কিন্তু এই ছোট ছোট টিপসগুলো খুব কাজে লাগে। যেমন ধরুন, আপনাকে খুব প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। আমি একটা মামলায় ডিফেন্ডেন্ট, মামলাটা 2009 থেকে পেন্ডিং আছে। আমার ডিফেন্ডেন্ট আমায় ব্রিফ করেছেন, প্লেনটিভ আমার খুব চেনাশোনা, খুব ক্লোজ, কিন্তু তারা আমায় ব্রিফ না করে অন্য লয়ারকে ব্রিফ করেছেন। আমায় ডিফেন্ডেন্ট ফর্চুনেটলি আমায় ব্রিফ করেছেন। ডিফেন্ডেন্টের মামলাটা হারা মামলা, কোনো মতে যেতে যাবে না। ডিফেন্ডেন্ট যখন প্রথম দিন আমার কাছে এলেন, আমি পুরো ব্রিফ স্টাডি করে কনফারেন্স করে বলে দিলাম, দেখুন এই মামলাটা কিন্তু আপনি জিততে পারবেন না। 2009 সালে আমার কাছে ক্লায়েন্ট ফার্স্ট এসেছিলেন টেনেন্টের বিরুদ্ধে। আমি সচরাচর ল্যান্ডলর্ড বা প্লেন্টিফদেরই মামলা করি, ম্যাক্সিমাম মামলাই আমার কাছে আসে ল্যান্ডলর্ড বা প্লেন্টিফের হয়ে। সবাই জানে আমি প্লেন্টিফ বা ল্যান্ডলর্ডের লয়ার, যদিও ধারণাটা ঠিক নয়। আমার কাছে যে যেরকম ব্রিফ নিয়েছে তারই মামলা করি আমি। কিন্তু যদি প্লেন্টিফ ল্যান্ডলর্ডরা বেশি আসেন, আমার তো কিছু উপায় নেই, তাই তো বলতে পারি না যে আপনারা আসবেন না, আমি টেনেন্টের মামলা করবো আর ডিফেন্ডেন্টের মামলা করব, সেটা কথা নয়। এবার দেখুন, যেটা আমি বলতে চাইছিলাম, নাম ঠিকানা তো অবশ্যই বলবো না, মামলার নাম্বারও বলবো না, শুধু সালটা বলে দিলাম 2009। তো এক্ষেত্রে ডিফেন্ডেন্টকে আমি বললাম, দেখুন আমি যেটা করতে পারি আপনার জন্যে, মামলা আপনি জিতবেন না, পুরো ক্যান্সার পেশেন্ট,
4th স্টেজের ক্যান্সার পেশেন্ট নিয়ে আমার কাছে এসছেন, আমি জেতাতে পারবো না। আমি চেষ্টা করব মামলাটাকে যতটা প্রলং করা যায় ততদিনে আপনি আপনার ঘরবাড়ি দেখতে শুরু করুন, পারলে কিনে নিন। মামলাটা কিন্তু আলটিমেটলি আপনাকে সেটেলমেন্টে আসতে হবে এবং আপনি জিততে পারবেন না। সেই মামলা 2009 থেকে 2025 অবধি টেনে নিয়ে এসেছি আমি। ক্লায়েন্ট ধন্য হয়ে গেছে, সে অন্য জায়গায় বাড়িঘর দেখেও নিয়েছে। আমি বললাম তাহলে ছেড়ে দিই, এবার প্লেন্টিফের সঙ্গে কথা বলে, ল্যান্ডলর্ডের সঙ্গে কথা বলে ছেড়ে দিন, ঘরটা সারেন্ডার করে দিন। বলে না, আমাকে এত মিসবিহেভ করেছে, যখন আমি ওনার টেনেন্ট ছিলাম কিছুতেই ছাড়বো না, শেষ অবধি দেখেই ছাড়বো। আমি তাও বললাম দেখুন যা হবার হয়ে গেছে, ল্যান্ডলর্ড প্লেন্টিফ আছেন, ওনাদের তো ঘরের দরকার, দিয়ে দিন না, আপনার তো কিনে নিয়েছে। বলে না, ছাড়বো না, লড়ে যাও। এবার ধরুন বেশি বললে তো আবার উনি আমার ওপর সন্দেহ করবেন যে আমি ওর লয়ার হয়ে কেন প্লেন্টিফদের হয়ে বলছি। এগুলো একটা অসুবিধে আছে, সবসময় যে সত্যের হয়ে বলতে পারি তা নয়। আমাদের কাজ হচ্ছে আমাদের ক্লায়েন্টকে জেতানো। একটা কথা আছে, দেয়ার ইজ নাথিং রং ইন দ্য লাভ অ্যান্ড ওয়ার। আমরা যুদ্ধের মধ্যে আছি, সুতরাং ক্লায়েন্টকে জেতানোটা আমাদের কাজ, আমাদের কর্তব্য। জানি হয়তো ক্লায়েন্টটা বাজে, যদি আমি ক্রিমিনাল মামলা করি না, আগেই আপনাকে ক্লারিফাই করে দিই, আমি শুধু সিভিল মামলাই করি। যদি দেখি ক্লায়েন্টটা বাজে, ক্লায়েন্টের কন্ডাক্ট ঠিক নয়, ইত্যাদি ইত্যাদি, তাও সেই ক্লায়েন্টের হয়ে আমাকে লড়তে হয়, কারণ ক্লায়েন্ট আমায় ব্রিফ করেছেন, আমার ওপর কনফিডেন্স প্লেস করেছেন। সুতরাং কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা আমার কাজ নয়, বা আমরা করিও না। সেক্ষেত্রে আমাকে ক্লায়েন্টের হয়েই লড়তে হবে, লড়িও। আজকে ধরুন এই 2009 থেকে যে মামলাটি চলছে, প্লেন্টিফ আমার খুব ক্লোজ, কিন্তু তারা আমার কাছে আসেনি। এখন বলছে যে এটাকে একটা সেটেল করে দিয়ে যায় না। আমি বললাম যখন মামলা করলি তখন আমার কাছে এলে না, এখন তুমি রিলেটিভ করে যাচ্ছ, সেটা হয় না। তখন এলে আমি দেখতে পারতাম যাতে মামলাটা তাড়াতাড়ি শেষ করা যায় বা জেতানো যায়। মামলাটা কিন্তু খুব ভালো মামলা, কিন্তু শুধুমাত্র অনভিজ্ঞ লয়ারদের হাতে পড়ে মামলাটা এতটা ডিলে হলো। আমি যদি প্লেন্টিফ হতাম, এই মামলা 2009 থেকে 2024 এসছে, 25 এসছে, সেই মামলা আমি 3 থেকে 4 বছর শেষ করে দিতাম। যে টেকনিকগুলো যে আদার সাইডের লয়ার তিনি জানেনই না, কিভাবে প্লেন্টিফের মামলা করতে হয়। প্লেন্টিফের মামলা করতে হয় খুব সূক্ষ্মভাবে, খুব বুদ্ধিমত্তার সঙ্গে, যাতে আননেসারি টাইম কিল করা না হয়। ডিফেন্ডেন্ট যা যা পিটিশন করবে, খুব ক্ষতি না হলে সেগুলো এক ডেটেই অ্যালাউ করে দাও, একদম ডিফেন্ডেন্টের ফাঁদে পা দিতে নেই। কিন্তু এইখানে যে অনভিজ্ঞ লয়ারের কথা বললাম, আমি যতগুলোই অ্যাপ্লিকেশান করি না কেন, তিনি বলেন আমি অবজেকশান দেবো, আমি বলি আমি রিপ্লাই দেবো। হয়তো পিটিশানগুলো অবজেকশান দেওয়ার মতোই না, বা অবজেকশান দিলেও অ্যালাউ হবে, না দিলেও অ্যালাউ হবে, তিনি অবজেকশান দেবেন, কারণ তিনি তার প্রফেশনটাকে দেখলেন, তার ক্লায়েন্টকে দেখলেন না। আর আমার তো দায়িত্ব নেই যে ওনার ক্লায়েন্টকে আমার দেখা। সুতরাং যা হয়, ওই জন্য আপনাদের বলি সবসময় যে ভালো মামলা থাকলেও চেষ্টা করুন অভিজ্ঞ লয়ারকে দিতে। সে জুনিয়রও হতে পারে, জুনিয়রদের যে অভিজ্ঞতা কম তা নয়, জুনিয়রদের যে নলেজ কম তা নয়। জুনিয়র সিনিয়র যাই হোক, আপনি দেখে নেবেন, মামলা দেওয়ার আগে খোঁজ খবর নেবেন কাকে মামলা দিচ্ছেন, তিনি কীরকম মামলা করেন। দরকার হলে একটু সময় নষ্ট করে তিনি যখন কোর্টে মামলাগুলো করবেন একটু ওয়াচ করবেন। কাউকে ব্রিফ করার আগে অন্ধের মতো ব্রিফ করবেন না। আপনি নিজে দেখে নিন, নিজের সময় না থাকলে পরের কথা, অন্যান্য বন্ধু বান্ধব যারা কোর্টে আপনার হয়ে যায় তাদেরকে জিজ্ঞেস করেন উনি কিরম মামলা করেন দেখতে। সুতরাং বলে রাখি বারবার যে মামলা কিন্তু এত ইজি নয়। জেতা মামলাও অনেকে হেরে যায়, হারা মামলাও অনেকে জিতে যায়। সুতরাং লয়ার চুজ করাটা কিন্তু খুব দুরূহ ব্যাপার। লয়ার বলতে অভিজ্ঞতা সম্পন্ন ভালো লয়ার। এবং আজকাল বহু জুনিয়রকেও দেখেছি, সত্যি করে তারা কাজ শেখার আগ্রহ আছে, কাজ শিখেছে এবং তারা কাজ করতে চায়। বহু জুনিয়রকেও দেখেছি যথেষ্ট ভালো লেখাপড়ায়, কিন্তু তাদের একটা অভাব, অভিজ্ঞতার অভাব। এটা একটা ফ্যাক্টর। যাই হোক, তারাও শিখবে। আমরাও এক সময় জুনিয়র ছিলাম, আস্তে আস্তে সিনিয়র হয়েছি, বহু ঠকে বহু লেখাপড়া করে। মানুষ না ঠকলে শিখতে পারে না।
এটা কিন্তু খুব সত্যি কথা। যাই হোক, ঈশ্বরের আশীর্বাদে চালিয়ে এসছি, চালিয়ে যাব। আবার বলে রাখি, লয়ার চুজ করবেন কিন্তু খুব দেখে শুনে, নাহলে কিন্তু ভালো মামলাও খারাপ হয়ে যাবে। ভালো থাকবেন।